আমাদের সামনে দিয়ে মশা চলে গেলেও চোখে লাগে, কিন্তু পিছন দিয়ে হাতি চলে গেলেও সেটা আমরা দেখি না। এটা একটা মুরব্বীদের কথা। এই কথাটা অনেক ক্ষেত্রে এটার যুক্তিকতা আছে। আমরা যখন জমি জমা ক্রয় করতে যাই, সেই কাগজপত্রগুলো এক্সপার্টকে দেখালে কিছু টাকা খরচ হবে, সেই খরচের ভয়ে বা সেই খরচ করানোর থেকে বিরত থেকে আমরা জমি জমা ক্রয় করে ফেলি। পরবর্তীতে দেখা যায় যে সেই জায়গায় কাগজপত্রতে ভুল থাকে এবং জমি জমা নিয়ে আইন আদালতে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, প্রত্যেককেই জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা অনেকেই জমি জমা ক্রয় করি বা বিক্রি করি। তো যারা জমি জমা ক্রয় করি তারা তারা অনেকেই কাগজপত্র সম্পর্কে তেমন বোঝেন না। না বুঝে তারা কিছু প্রতারক শ্রেণীর লোকের পাল্লায় পড়ে বা কিছু অতি উৎসাহী লোকের পাল্লায় পড়ে তাদের কথা মতো জমি ক্রয় করে, জমি ক্রয় করার পরে দেখতে পারে যে জমিতে কাগজপত্রতে ঝামেলা আছে, জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব আছে, জমি ক্রয় করছে এক জায়গায় দিয়ে দিছে আরেক জায়গায়, এই বিভিন্ন জুট ঝামেলার সৃষ্টি হয়। পরবর্তীতে এই জুট ঝামেলা দূর করার জন্য আইন আদালতে দৌড়াদৌড়ি করতে হয় এবং যেটাতে হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এই জমি জমা ক্রয় করার পূর্বে যদি আমরা কাগজপত্র সম্পর্কে ভালোভাবে না বুঝি, তাহলে আমরা যদি একজন এক্সপার্টের সাথে, একজন যারা আইনজীবী আছেন বা যারা কাগজপত্র সম্পর্কে ভালো বোঝেন তাদের সাথে যদি সলা পরামর্শ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই জুট ঝামেলা থেকে রেহাই পেতে পারি বা এই পরবর্তীতে আইন আদালত বা কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি থেকে মুক্তি পেতে পারি। এখন একজন আইনজীবীর কাছে যদি আপনি কাগজপত্রগুলো নিয়ে যান, আপনি কাগজপত্র দেখালে তাকে হয়তো কিছু টাকা দেওয়া লাগবে, সেই টাকাটা কিন্তু আপনার জন্য কখনোই লসের না বা ক্ষতির না। আপনি জমিটা ক্রয় করেন বা না করেন, আপনি তাকে কাগজপত্র দেখানোর পরে তিনি যদি আপনাকে পরামর্শ দেয় যে হ্যাঁ জমির কাগজপত্রগুলো ঠিক আছে, আপনি চাইলে জমি কেনার জন্য আগ্রহী যদি থাকেন সামনে এগোতে পারেন। আর যদি কাগজপত্র খারাপ থাকে সেক্ষেত্রেও যদি আপনি তাকে এই যে তার পরামর্শের জন্য কিছু ফিস দিবেন, তাতেও কিন্তু আপনার ক্ষতি নেই। কেননা তার এই পরামর্শ শুনে যদি আপনি জমি ক্রয় করা থেকে বিরত থাকেন, তাহলে আপনার যে কষ্টের টাকাগুলো, যেই টাকাগুলো আপনি জীবনের সর্বশেষ সম্বল হিসেবে একটা জমি ক্রয় করতে যাইতেছিলেন আপনার সর্বশেষ সম্বল দিয়ে, এখন সেই কাগজপত্র বা সেই জমিতে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে তো আপনার এই টাকা পয়সাও যাবে, আপনার পরবর্তীতে কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করতেও আপনার অনেক বেশি টাকা পয়সা নষ্ট হবে এবং আপনার জমিটাও কিন্তু সুখ শান্তিতে আপনি ভোগ দখল করতে পারবেন না। আর যদি তার পরামর্শ মতে যদি কাগজপত্র ভালো হয়, তিনি যদি কিনতে বলেন, সেটাও তো আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কারণ একটা কথা আমাদের সকলেরই মনে রাখা উচিত যে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আমরা যখন কোনো কাজ করতে যাই, কাজ করার আগে যদি আমরা প্রস্তুতিটা ভালো থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আমাদের সেই কাজটা করতে সহজ হয়ে যায়। সেনাবাহিনীর ভাষায় একটা কথা আছে যে কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ। আপনারা যদি যে কোনো কাজের শুরুতে যদি প্রস্তুতিটা সঠিক নেন বা কাজের উদ্যোগটা ভালো নেন, পরবর্তী সেই কাজটা করতে কিন্তু সহজ হয়ে যায়। আপনারা যদি শুরুতেই যদি আপনার কঠিন মনে করে যদি সেদিকে না গিয়ে সরাসরি কাজে নেমে যান, তাহলে কিন্তু আপনি সেই কাজে কখনোই সাকসেস আসবে না। অবশ্যই আপনাকে কোনো কাজে যেতে হলে, কোনো কিছু করার উদ্যোগী হতে হলে অবশ্যই তার সম্পর্কে একটা হোমওয়ার্কের প্রয়োজন। এখন আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে একজন আইনজীবীর কাছে যাব, তার কাছে গেলে তাকে টাকা দিতে হবে, টাকাগুলো খরচ করার কোনো প্রয়োজন নেই। যারা জমি বিক্রি করে তারাই মূলত এই ধরনের পরামর্শ দিয়ে থাকেন, অথবা যেই ব্যক্তি জমিটা ক্রয় করতেছেন তিনিও অনেক সময় মনে করে যে অতিরিক্ত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু উনি বলেছেন কাগজপত্র ভালো, তাই আমরা এই জমিটা কিনতে পারি। সব যে ভুল হবে তা না, অনেক সময় 10টার মধ্যে 2টা ভুল হয় বা একটা ভুল হয়। এখন যে এই ভুলের মধ্যে পড়ে গেল সে তো শেষ হয়ে গেল। সুতরাং আপনার কাগজপত্র 100% সঠিক আছে জানা সত্ত্বেও, আপনি জানার পরেও আপনার উচিত, যদিও কিছু টাকা খরচ হয়, আপনি যারা কাগজপত্র সম্পর্কে খুব ভালো এক্সপার্ট, যারা কাগজপত্র সম্পর্কে ভালো বোধ, যাদের স্টাডি আছে, যাদের জানাশোনা আছে, তাদের সাথে সেই কাগজপত্র নিয়ে গিয়ে একটু বসবেন। এতে আপনার যদি 2 টাকা খরচ হয়, 10 টাকা খরচ হয়, এটা আপনার জন্য লস নয়। একটা কথা মনে রাখবেন যে জমি জমা ক্রয় করার সময় যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, আপনার সেই জমি জমা ক্রয় করলে সেখানে আপনার কোনো লস নেই। আপনার 10 টাকা বেশি দিয়ে ক্রয় করার পরেও কোনো লস নাই। আমি আমার এক বড় ভাইয়ের কাছে একটা পরামর্শ শুনেছিলাম, তার সেই পরামর্শটা আমি যতদিন বেঁচে থেকে আমার মনে থাকবে এবং সেটা আমার মাথায় থাকবে। তিনি বলেছেন যে যিনি জমি ক্রয় করেন তিনি কোনোদিনও ঠকেন না, যিনি জমি বিক্রি করেন তিনি সবসময় ঠকেন। যত টাকা বেশি দিয়ে বিক্রি করুক তিনি সবসময় ঠকে যান। কারণ হলো তিনি তো তার সম্পত্তি বিক্রি করে দিলেন, তিনি তো এই সম্পত্তি ফিরে পাবেন না। আর যিনি ক্রয় করেন তিনি সবসময় জিতেন, কারণ তিনি একটি সম্পত্তি অর্জন করেছেন, তিনি একটি সম্পত্তির মালিক হয়েছেন। এখন সেই সম্পত্তিটা যদি হয় সঠিক, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর কিন্তু সেই সম্পত্তিটার মালিক হতে গিয়ে যদি কাগজপত্রে জুট ঝামেলা থাকে, ভেজাল থাকে, তাহলে তো সেই সম্পত্তি ক্রয় করার চেয়ে না করে অনেক ভালো। কারণ এর আগে আপনার কাছে টাকা ছিল, আপনার কোনো জুট ঝামেলা ছিল না। এখন আপনার টাকাও চলে গেল, আপনি জুট ঝামেলার মধ্যে পড়ে গেলেন, আপনাকে কোর্ট কাছারি আইন আদালতে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হচ্ছে বা ব্যস্ত থাকতে হচ্ছে। সুতরাং যেখানেই জমি জমা ক্রয় করবেন
অবশ্যই জমি জমার যারা কাগজপত্র সম্পর্কে এক্সপার্ট তাদের সাথে কাগজপত্র নিয়ে বসবেন, তাদের পরামর্শ নেবেন, তারা যে উপদেশ দেয় সেই উপদেশটা গ্রহণ করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যেখানে 2 টাকা খরচ করেন, বিশেষ করে এই কাগজপত্র দেখানোর জন্য 2 টাকা খরচ করলে সেটা আপনার জন্য কখনোই লস প্রজেক্ট না। অবশ্যই সেটা আপনার জন্য উপকারী, অবশ্যই সেই টাকাটা বেনিফিট হিসেবে আপনার কাজে আসবে। সুতরাং জমি জমা ক্রয় করি বা যে কোনো কিছু ক্রয় করি, ক্রয় করার পূর্বে যারা এই সম্পর্কে এক্সপার্ট থাকে তাদের সাথে আলোচনা করব। আলোচনা করার পরে তাদের পরামর্শ মোতাবেক কাজ করলে পরবর্তীতে আইন আদালত বা কোর্ট কাছারি বা বিভিন্ন জুট ঝামেলা থেকে আমরা মুক্তি থাকতে পারবো। আশা করছি আপনারা আজকের আলোচনাটা বুঝতে পেরেছেন। আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে জমি জমা ক্রয় করার পূর্বে অবশ্যই যারা এক্সপার্ট আছে তাদের সাথে কাগজপত্রগুলো নিয়ে বসবেন, তাহলে আপনারা পরবর্তী কোনো জুট ঝামেলায় পড়বেন না বা কোনো ধরনের মামলা মোকদ্দমা বা আইন আদালতে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন হবে না। তো আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন। আপনাদের যদি নতুন কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাকে মেসেঞ্জার বা কমেন্টস বক্সে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।